আমার কাছে না আসলে প্রকৃতির সমস্ত কিছুই ভালো লাগে। অপ্রাকৃতিক সব কিছুই আমাকে আমাকে কখনো টানেনি। তো সেই কারণে আমি দেখি যে যে জাতিগোষ্ঠীরা তাদের প্রকৃতিকে সাথে করে নিয়ে চলেন, জীবনযাপন করেন, তাদের সে যে যে কোনো আদিবাসী গোষ্ঠীর মধ্যে আমি এই প্রবণতা দেখি, বা ওদের জীবনযাপনটাই এই এই ধরনের। কাজে সেইখানে এক ধরনের স্বস্তির জায়গা থাকে। যেমন প্রকৃতির কাছে গেলে আমরা নিঃশ্বাস নিতে পারি, ওই মানুষগুলোর কাছেও আমি নিঃশ্বাস নিতে পারি। ভনিতা কম, ট্যাবু কম। ট্যাবুর দিয়ে বেঁধে রাখা না, মানে বাঙালি পরিমণ্ডল, সে হিন্দুই বলো মুসলিমই বলো, মানে ট্যাবুতে, মানে তুই ওর দিকে তাকালি কেন, তুই ওর দিকে ওভাবে বললি কেন, তুই চুল খোলা রাখলি কেন, তুই কাটলি কেন, তুই বাঁধলি কেন, সবটাই দোষ। আর আদিবাসী জনগোষ্ঠীদের একটা সহজ সাবলীল জীবন যাপন আছে। প্রকৃতি ঠিক যেভাবে বাঁচে আগাছা নিয়ে, ওখানে কিন্তু সবই বনৌষধি, তাও থাকে, ফলজও থাকে, কিন্তু ওই কর্পোরেটদের চাপিয়ে দেওয়া চুক্তিভিত্তিক একাশিয়া থাকে না, যা আমার মাটির পানির লেভেল কমিয়ে দেয়। এ কারণে আমার আদিবাসীদের সবই ভালো ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এদের অবস্থান দেখে এসেছি আমরা, সেগুলোকে মেনশন করি না। তো আমি বলছি যে এই সমস্ত আমাদের মতো যথেষ্ট দামড়া বয়স্ক লোকজনই জানে না যে আমাদের বাকি জাতিগোষ্ঠী বৈচিত্র্যের বাংলাদেশে তারা কতখান, তাদের অবদান কি। তরুণ প্রজন্ম তাহলে কোত্থেকে জানবে? তবে হ্যাঁ, তরুণদেরকে দাঁড়াতে হবে, জানতে হবে। যদিও একটা বিগত 2 বছর আগে একটা বেশ আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল, তো তারাও যে আসলে আমাদেরই ছেলে মেয়ে আমরা ওটা ভুলে গেছি। আমাদের ছেলে মেয়ে বলেই ওদেরও মেরুদণ্ড শক্ত না, ওদের আত্মসম্মান বোধ খুব শক্তিশালী না, ওরাও ধান্দাবাজ। হ্যাঁ, তো ধান্দাবাজ জাতির মানে উত্তরসূরিরাও সব ধান্দাবাজি হবে। কাজে তরুণরা যদি ধান্দাবাজ ছাড়া কোনো ছেলে মেয়ে কোনো বাড়িতে থেকে থাকে, তারা দাঁড়াবে, তারা সবসময় লড়াই করবে। আমি করে এসেছি, আমার মেয়েও করবে, আমার ধারণা আর এরকম অনেকেই আছে তারা করবে। আমরা বড়ই সংখ্যালঘু। হিন্দু খ্রিস্টান বাংলাদেশের সংখ্যালঘু না, আমরা সংখ্যালঘু। কারণ আমরা আসলে কোনো পাতেরই ভাত খাওয়ার যোগ্য না। আমরা আসলে মানুষকে বলি যে তোমরা মানুষ হও, তোমরা প্রকৃতিকে সম্মান করো, প্রকৃতিও তোমাকে সম্মান করবে। হাজার বছর ধরে যে সাঁওতাল জাতিগোষ্ঠীর যে গানগুলো আছে, আমরা মনে করি যে এই গানগুলো শুধুমাত্র সাঁওতাল জাতিগোষ্ঠীর এটা সম্পদ নয়, এটা বরং গোটা বাংলাদেশের একটা সম্পদ। আমরা সেই লক্ষ্য বা উদ্দেশ্য রেখেই কিন্তু আজকে আমরা প্রথমবারের মতো ঢাকায় এরকম একটা আয়োজন করেছি। এর আগে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করেছি, তবে এবারে হচ্ছে ঢাকায় প্রথম। তো আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা আরও গোছালোভাবে বাংলাদেশের মানুষকে আমরা আমাদের গানের সুরগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবো। সাঁওতাল মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সামাব নামের আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই অ্যাসোসিয়েশনটা 2019 সালে তারা গঠন করেছিল। আর ঢাকায় এইবারই প্রথম এই অ্যাসোসিয়েশনের প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে আসতে পেরে, এখানে অতিথি হিসেবে আসতে পেরে আমি খুবই সম্মান অনুভব করছি। এবং আমরা তো খুবই, আমার জন্ম উত্তরবঙ্গে, তো সাঁওতালি গান, সাঁওতালি সুর, এগুলো অনেক ছোটোবেলা থেকে আমার শৈশবের অংশ ছিল, কৈশোরের অংশ ছিল। কিন্তু কালে কালে আমরা দেখেছি যে এই যে ডিজিটাল হয়ে যাওয়া বা এই যে মোবাইল, স্মার্টফোন বিস্ফোরণ, ইন্টারনেট, এ সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে বাইরের সংস্কৃতিগুলো আমাদের এখানে যতভাবে ঢুকতে পেরেছে, যতভাবে প্রভাব বিস্তার করতে পেরেছে, ঠিক আমাদের এখানকার যে স্থানিক এই বাংলাদেশের মানচিত্রে বসবাসরত, মানে কত ধরনের যে বৈচিত্র্যময় এখানে সংস্কৃতি আছে, এটা আমরা প্রায় হারাতেই বসেছিলাম। তো এটা খুবই আশার বাণী যে সাঁওতালি অ্যাসোসিয়েশন, মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওরা কাজ করছে এবং তারা নভেম্বরে একটা ওপেন এয়ার কনসার্ট করতে চায়। এটা খুবই আশার বাণী।